where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমার নাম ঝুম্পা কুণ্ডু। আমি মালদা বিভূতিভূষণ হাই স্কুলের রসায়নের শিক্ষিকা। মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে যে টেলিভয়েস ক্লাসের আয়োজন করা হয়েছে, আজকে আমি সেই ক্লাসে তোমাদেরকে ক্লাস 12-এর রসায়নের একটি অধ্যায় আমি শুরু করেছিলাম দ্রবণ, তারই আজকে আমি দ্বিতীয় দিন পড়াচ্ছি। দ্রবণের আমরা 4টি সংখ্যাগত ধর্ম পড়েছিলাম, তার মধ্যে 4টির মধ্যে 3টি এর আগের দিন পড়া হয়ে গেছিলো। আজকে আমি চতুর্থ যেটি রয়েছে অভিস্রবণ, সেটা আজকে শুরু করছি। দেখো, অভিস্রবণ কি? অভিস্রবণ হচ্ছে একটি সংখ্যাগত ধর্ম। আগের দিন আমরা বলেছিলাম যে একটি ইউ আকৃতির নল যদি না হয়, তার মাঝখানে একটি অর্ধবেদ্য পর্দাকে স্থাপন করা হলো। এবার এই অর্ধবেদ্য পর্দার ইউটিউব যেটা নিয়েছো, তার দুটো বাহু রয়েছে। তার একটা বাহুতে আমরা বিশুদ্ধ দ্রাবক নিলাম এবং অন্য বাহুতে সেই দ্রাবকেরই একটি দ্রবণ না হলো। এই পরিস্থিতিতে কিছুক্ষণ পর দেখা যাবে যে দুটো বাহুর প্রথমে উচ্চতা, তরলের উচ্চতা সমান ছিল। এখন কি হবে, এই বিশুদ্ধ দ্রাবকের দিক থেকে দ্রাবকের কণাগুলো কি হবে, এদিকে যেতে শুরু করবে অর্ধবেদ্য পর্দা ভেদ করে। এর ফলে দ্রবণের উচ্চতা কিন্তু তরলের উচ্চতা বাড়তে থাকবে এবং বিশুদ্ধ দ্রাবকের উচ্চতা কিন্তু কমতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে একটা অর্ধবেদ্য পর্দাকে ইউটিউবের মাঝখানে আমরা স্থাপন করেছি। তার দুটো বাহু রয়েছে, তার দুই দিকের দুই বাহুতে একদিকে আমরা বিশুদ্ধ দ্রাবক নিয়েছি, আর একদিকে সেই দ্রাবকেরই একটি দ্রবণ নিয়েছি। তাহলে যখন এই অবস্থায় যখন দুটো তরলের উচ্চতা সমান ছিল, তার কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম যে দ্রবণের দিকে তরলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং দ্রাবকের দিকে তরলের উচ্চতা কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। এর কারণ হচ্ছে যে দ্রাবকের যে অণুগুলো রয়েছে বা কণাগুলো রয়েছে, সেগুলো এই অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে দ্রবণের মধ্যে ক্রমশ স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হচ্ছে। এর ফলে দ্রবণের উচ্চতাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কতক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলবে? এটা কি করছে না, যতক্ষণ পর্যন্ত উভয় দিকের গাঢ়ত্ব সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চলতে থাকবে। অর্থাৎ এই দ্রবণটাকে কিন্তু লঘু করাই হচ্ছে এই অভিস্রবণের উদ্দেশ্য। ঠিক একইভাবে অপর একটা আমরা যদি ইউটিউব নিই বা ইউ আকৃতির নল না হয়েছে, ঠিক মাঝখানে একই রকমভাবে অর্ধবেদ্য পর্দা রেখেছো এবং নিম্ন গাঢ়ত্বের দ্রবণ এবং উচ্চ গাঢ়ত্বের যে দ্রবণ রয়েছে তাকে আমরা অর্ধবেদ্য পর্দার দুই দিকে স্থাপন করে দিয়েছি। প্রথমে এমনভাবে নিয়েছি যাতে তরল দুটোর উচ্চতা সমান হয়। এরপর কি হবে, নিম্ন গাঢ়ত্বের যে দ্রবণ রয়েছে সেখান থেকে কি হবে, দ্রাবকের কণাগুলো এই দিকে যেতে শুরু করবে উচ্চ গাঢ়ত্বের দিকে, যার ফলে কি হবে, এই তরলের উচ্চতা অর্থাৎ উচ্চ গাঢ়ত্বের যে দ্রবণ আছে তার উচ্চতাটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এবং নিম্ন গাঢ়ত্বের যে দ্রবণটা রয়েছে তার উচ্চতা হ্রাস পাচ্ছে। ঠিক একইভাবে এখানে উদ্দেশ্যটা কি হচ্ছে, এখানে উদ্দেশ্য হচ্ছে উভয় দিকের যে দ্রবণটা রয়েছে তার গাঢ়ত্বটাকে সমান করা। তাহলে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত যে দুটো তরল রয়েছে, এই দুটো তরলে আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে অপর দিকে, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণে কিংবা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে কি হচ্ছে, দ্রাবকের একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ হচ্ছে। সেটাই হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস। ঠিক আছে, আবারও আমরা বলছি, দেখো যে একটি এবং দ্রাবক দিয়ে প্রস্তুত একটি দ্রবণ না হয়েছে এবং তার বিশুদ্ধ দ্রাবকটাকে আমরা কি করেছি, অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখছি, অথবা নিম্ন গাঢ়ত্বের দ্রবণকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ থেকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখা হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে দ্রাবক থেকে দ্রবণের দিকে কিংবা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে কিন্তু দ্রাবকের একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ হচ্ছে। সেটাই হচ্ছে অসমোসিস। কিন্তু এই বিষয়ে
বিষয় কিন্তু মনে রাখবে, এই যে অর্ধবৃত্ত পর্দাটা রয়েছে, যেমন তুমি দেখতে পাচ্ছ দ্রাবকের দিক থেকে দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহ হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু দ্রবণের দিক থেকেও কিন্তু দ্রাবক এই দিকে আসছে, দ্রাবকের দিকে আসছে। কিন্তু যেহেতু দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের কণার প্রবাহের হার বেশি হচ্ছে, সেই জন্য কিন্তু উচ্চতাটা দ্রবণের দিকে বাড়ছে, দ্রাবকের দিকে নয়। এর পিছনের কারণ জানতে গেলে তোমাদেরকে প্রথমেই একটি রাসায়নিক বিভব জানতে হবে। রাসায়নিক বিভবটা কি? অভিস্রবণের কারণ পড়ার আগে তাই আমরা প্রথমে রাসায়নিক বিভব সম্পর্কে জেনে নেব। রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেনশিয়াল কি? দেখো, ধরো যে কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা ফেজ ট্রান্সফার হচ্ছে, তখন কি হচ্ছে, একটা স্পিসিসের পার্টিকলস, নাম্বার অফ পার্টিকলস কি হচ্ছে, সেখানে ডিফার করে যাচ্ছে বা চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতিতে যে পরিমাণ শক্তি গৃহীত বা বর্জিত হয়, সেটাই কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল বা রাসায়নিক বিভব। এর গুরুত্বটা কোথায় না, রাসায়নিক বিভব আমাদেরকে বলে দেয় যে ডাইরেকশন অফ ট্রান্সফার অফ মাস, মানে মাসটা কোন দিকে, অর্থাৎ ভর বা পার্টিকেল বা কণাগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, সেটা কিন্তু আমাদের এই রাসায়নিক বিভব বলে দেয়। কীরকমভাবে, আমরা দুটো সিস্টেম যদি আমরা দেখেছি, তোমরা এর আগে ছোটোবেলা থেকে যখন পড়েছো, যে দুটো যদি ভিন্ন উষ্ণতার যদি সিস্টেমকে আমরা পাশাপাশি রেখে দিই, একটা ধরো নিম্ন উষ্ণতায় রয়েছে T1, আর একটা উষ্ণতা ধরো উচ্চ উষ্ণতায় রয়েছে T2, তাহলে আমরা দেখি T2 থেকে T1 এর দিকে, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে কিন্তু সমানে তাপের প্রবাহ, এনার্জি ট্রান্সফার হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত উভয়ের উষ্ণতা কিন্তু সমান হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত তাপের প্রবাহ চলতে থাকে। তাহলে যতক্ষণ না থার্মাল ইকুইলিব্রিয়াম তোমার স্ট্যাবলিশ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে তাপের প্রবাহ চলতে থাকে। এটা ছোটবেলায় তোমরা পড়েছো। ঠিক একইভাবে হচ্ছে রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেনশিয়াল। কেমিক্যাল পোটেনশিয়াল কি না, কেমিক্যাল পোটেনশিয়ালও ঠিক একইভাবে বলে দেয় আমাদেরকে, যে কেমিক্যাল পোটেনশিয়াল বলে যে মাসটা বা পার্টিকেলটা কোন দিকে, এখানে তুমি দেখলে যে এনার্জিটা কোন দিকে ট্রান্সফার হচ্ছে সেটা দেখা যাচ্ছে, দুটো উষ্ণতা ভিন্ন উষ্ণতা যেমন নিচ্ছ তার থেকে। ঠিক একইভাবে যদি রাসায়নিক বিভব আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো উচ্চ রাসায়নিক বিভব অঞ্চল থেকে কিন্তু নিম্ন রাসায়নিক বিভব অঞ্চলের দিকে যে পার্টিকেলগুলো রয়েছে, যে কণাগুলো আছে, সেগুলো কিন্তু ধেয়ে যায় স্বতঃস্ফূর্তভাবে। তাহলে এইটা বোঝার জন্য ধরো যদি আমরা একটা এক্সপেরিমেন্ট করি, যে প্রথমে একটি বিকার নিয়ে নিলাম, বিকারের মধ্যে তুমি জল নিয়েছো, জলের মধ্যে তুমি আয়োডিনকে ডিজলভ করে নিয়েছো, তাহলে এখানে কি আছে, তোমার আয়োডিন প্লাস ওয়াটারের সলিউশন রয়েছে। তাহলে এটার কালারটা কি হবে? কালারটা হয়ে যাবে কিন্তু ব্রাউন। এই পরিস্থিতিতে সলিউশনের মধ্যে তুমি কি যোগ করে দিলে? ইথার দিয়ে দিলে। তাহলে ইথার তুমি জানো জলের সাথে রিঅ্যাক্টও করবে না, আবার ইথারের গাঢ়ত্বও কিন্তু জলের থেকে কম। তাহলে কি হবে, যখনই তুমি এর মধ্যে ইথারটা দেবে, ইথারটা কিন্তু জলে ডিজলভ হচ্ছে না, সেটা কিন্তু আলাদা লেয়ার তৈরি করে দেবে। এখন ইথারটা উপরে থাকবে না নিচে? যেহেতু তোমার ইথারটা অনেক লেস ডেন্স, অনেকটাই জলের থেকে গাঢ়ত্ব কম, এটা কিন্তু জলের উপরে একটা লেয়ার তৈরি করে দিচ্ছে। ধরো এখানটাতে যে জলের লেয়ারটা ছিল, তার উপরে আমরা দেখতে পাচ্ছি ইথারের একটা কিন্তু স্তর তৈরি হয়ে যাচ্ছে। ধরো তুমি এটা হচ্ছে ইথারের স্তর, উপরে থাকছে আমার ইথার, নিচে থাকছে ওয়াটার। এখন প্রথমে কি ছিল, জলের মধ্যে তুমি আয়োডিন যখন দিয়েছিলে সেটা ব্রাউন কালারের ছিল। এখন জলের মধ্যে সেই আয়োডিনটা দেওয়ার পর ওপর থেকে যখনই তুমি ইথারটা দিলে, ইথারের যেহেতু লেস ডেন্স, এটা কিন্তু এর উপরে একটা আলাদা লেয়ার তৈরি করলো। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে এই যে ওয়াটারের যে লেয়ারটা ছিল, সেই স্তরটা কিন্তু ধীরে 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 ক্লিয়ার হতে থাকছে। অর্থাৎ কি, এবং সেই সঙ্গে ইথারের যে লেয়ারটা ছিল সেটা কিন্তু ব্রাউন কালার হতে শুরু করেছে। অর্থাৎ এইখানে থাকা যে আয়োডিনগুলো ছিল, সেটা ধীরে ধীরে কিন্তু ইথারিয়াল সলিউশনের দিকে ট্রান্সফার হতে থাকছে। তার মানে কি, যে আমরা দেখতে পাচ্ছি উচ্চ গাঢ়ত্ব অঞ্চল থেকে নিম্ন গাঢ়ত্ব অঞ্চলের দিকে কিন্তু কি যাচ্ছে না, মাস ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ আয়োডিনের কণাগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে, যার ফলে উপরে ইথারের সলিউশনটা এবার হয়ে যাবে ব্রাউন এবং নিচে ওয়াটার সলিউশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে বোঝা যাচ্ছে যে কি হচ্ছে, যেহেতু নিচে জলের গাঢ়ত্ব বেশি ছিল, রাসায়নিক বিভব তার বেশি ছিল, সেখান থেকে রাসায়নিক বিভব অঞ্চল বেশি থেকে আমরা উচ্চ রাসায়নিক বিভব অঞ্চল থেকে নিম্ন রাসায়নিক বিভব অঞ্চলের দিকে কি হলো না, যে পার্টিকেলগুলো রয়েছে আয়োডিনের সেগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে লেয়ার চেঞ্জ করে ইথারের সলিউশনের মধ্যে চলে এলো। কতক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলতে থাকবে না, যতক্ষণ পর্যন্ত কিন্তু উভয় স্তরে আয়োডিনের কেমিক্যাল পোটেনশিয়ালটা সমান না হয়ে যাচ্ছে। অর্থাৎ আয়োডিনের কেমিক্যাল পোটেনশিয়াল জলের মধ্যে যখন এই ইথারিয়াল সলিউশনে যে কেমিক্যাল পোটেনশিয়াল আছে তার সাথে না সমান হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রবাহ চলতে থাকবে। তাহলে আমরা রাসায়নিক বিভব সম্পর্কে আমরা দেখতে পেলাম, জানতে পারলাম যে এর গুরুত্বটা কোথায়, এ আমাদেরকে কি বলে দিচ্ছে। তাহলে রাসায়নিক বিভব আমাদেরকে কি বলে দিচ্ছে না, একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে, একটা বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে কিভাবে মাস ট্রান্সফার হচ্ছে। ঠিক একইভাবে এবার আমরা চলে আসব অসমোসিস অর্থাৎ অভিস্রবণের কারণে। দেখো এই যুক্তি দিয়েই কিন্তু তুমি এবার অভিস্রবণের যে কারণটা আছে সেটাকে ব্যাখ্যা করতে পারবে। অভিস্রবণের যদি এবার আমরা কারণটা দেখি, সেই ইউ আকৃতির নলটা আবার না হলো, যার একদিকে আমরা নিয়েছিলাম দ্রাবক আর একদিকে আমরা নিয়েছিলাম দ্রবণ। তাহলে বিশুদ্ধ দ্রাবক যেটা ছিল আর একদিকে আমরা দ্রবণ নিয়েছিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে না, দ্রাবক থেকে কিন্তু আমরা দ্রবণের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ দ্রাবক কি করছে না, এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে দ্রাবকের কণাগুলো দ্রবণের মধ্যে প্রবেশ করছে। কিন্তু কারণটা কি, কারণ কিন্তু সেই কেমিক্যাল পোটেনশিয়াল বা রাসায়নিক বিভব, যেহেতু বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভব বেশি হয়, তার ফলে কি হচ্ছে সেটা উচ্চ বিভব অঞ্চল থেকে দ্রবণ, যার কিন্তু রাসায়নিক বিভব কম, সেই দিকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হচ্ছে। এবং কতক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত কিন্তু উভয় দিকে যে দ্রাবক রয়েছে সেই দ্রাবকের কেমিক্যাল পোটেনশিয়াল না সমান হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রবাহ চলতে থাকবে। তাহলে ঠিক একইভাবে যদি আমরা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ এবং উচ্চ গাঢ়ত্বের দ্রবণ নিয়ে থাকতাম, তাহলে সেক্ষেত্রেও আমরা দেখতে পেতাম কিন্তু নিম্ন গাঢ়ত্বের দ্রবণে যেহেতু রাসায়নিক বিভবের মান বেশি হয়, সেখান থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে যা রাসায়নিক বিভবের মান কম, সেই দিকে কিন্তু প্রবাহিত হবে দ্রাবকের কণাগুলো। এবং কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে এই প্রবাহ, যতক্ষণ না পর্যন্ত উভয় দিকের কেমিক্যাল পোটেনশিয়াল সমান না হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই রকম ভাবে কেমিক্যাল পোটেনশিয়াল অর্থাৎ অর্ধবেদ্য পর্দার উভয় দিকে রাসায়নিক বিভবকে সমান করাই হচ্ছে কিন্তু অভিস্রবণের একমাত্র উদ্দেশ্য। বোঝা যাচ্ছে? তাহলে এইবার দেখো, এই যে অভিস্রবণের তুমি উদ্দেশ্য দেখলে, এরপরে তুমি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারো। বাষ্পচাপ দিয়ে তোমার বাষ্পচাপ জানা হয়ে গেছে যে বিশুদ্ধ দ্রাবকের কিন্তু বাষ্পচাপ কি হচ্ছে বেশি হয় কার তুলনায়, দ্রবণের তুলনায়। তাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু ভলিউমটা ট্রান্সফার হচ্ছে। কখন ট্রান্সফার হচ্ছে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত একটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম না তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ঠিক একইভাবে আমরা চলে আসছি, দেখো এইখানটাতে আমরা দেখতে পেলাম দ্রাবক থেকে দ্রবণের দিকে, তাহলে কি হচ্ছে, মাস ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই মাস ট্রান্সফার কতক্ষণ পর্যন্ত চলতে থাকছে, যতক্ষণ না পর্যন্ত উভয় দিকের রাসায়নিক বিভব বা প্রেশার সমান না হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এরবার আমরা যদি একটা উদাহরণ নিয়ে নিই, যেমন একটা শুষ্ক কিশমিশের দানা তুমি নিয়ে নিয়েছো। একটা শুষ্ক কিশমিশের দানাকে তুমি যখনই জলের মধ্যে যখন তুমি ফেলে রাখলে বা ডুবিয়ে রাখলে, সেই কিশমিশের দানাটা কি হচ্ছে, অনেকক্ষণ জলের মধ্যে যদি ফেলে রাখো সেটা ফুলে ওঠে, এবং ফুলে ওঠার যে দানাটা রয়েছে সেটাকে তুমি কি করলে, জলের দ্রবণ থেকে এবার একটা চিনির গাঢ় জলীয় দ্রবণের মধ্যে ট্রান্সফার করে দিলে। তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে ফুলে ওঠা যে দানাটা সেটা কি হলো, কিছুক্ষণ পরে সংকুচিত হয়ে গেল, চুপসে গেল। তাহলে কেন এই ঘটনাটা ঘটছে, এটার পিছনেও রয়েছে সেই একই অভিস্রবণ। অভিস্রবণ কি হচ্ছে, দেখো প্রথমে কিশমিশের যে দানাটা তুমি নিয়েছিলে তার মধ্যে এই ভেতরের যে জলীয় দ্রবণটা রয়েছে, ভেতরের তরল যে পদার্থটা রয়েছে তার গাঢ়ত্ব কিন্তু জলের থেকে বেশি। তার ফলে কি হচ্ছে, জল কিন্তু নিম্ন গাঢ়ত্বের অঞ্চল থেকে উচ্চ রাসায়নিক বিভব অঞ্চল থেকে
নিম্ন রাসায়নিক বিভব অঞ্চলের দিকে কি হচ্ছে, ট্রান্সফার হতে থাকছে। কতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে, ঠিক একই রকমভাবে যখন উভয় দিকে তোমার রাসায়নিক বিভব সমান হয়ে যাবে তখন থেমে যাবে। এই ক্ষেত্রে কিশমিশের বাইরের যে আবরণটা রয়েছে সেটা কিন্তু অর্ধবেদ্য পর্দার মতো কাজ করছে। এইবার এই দানাটার মধ্যে তার ফলে জল প্রবেশ করছে এবং জল প্রবেশের ফলে কি হচ্ছে, দানাটা ফুলে উঠছে। এইবার সেই দানাটাকে তোলো এবং তুলে যখন তুমি চিনির জলীয় দ্রবণের মধ্যে ট্রান্সফার করছো, চিনির গাঢ় জলীয় দ্রবণের মধ্যে যখন সেই দানাটাকে ফেলছো, এবার কি হচ্ছে, কিশমিশের দানার মধ্যে যে গাঢ়ত্ব থাকছে সেটা কিন্তু চিনির জলীয় দ্রবণের থেকে গাঢ়ত্ব বেশি। তার ফলে এবার কি হবে, ভেতর থেকে তরলগুলো সেই অর্ধবেদ্য পর্দাকে ভেদ করবে, ভেদ করে কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করবে। কতক্ষণ পর্যন্ত যাবে না, যতক্ষণ পর্যন্ত না পর্দার উভয় দিকে তোমার তরলের গাঢ়ত্ব সমান না হয়ে যাচ্ছে। তাহলে এই রকম ভাবে তুমি দেখতে পাবে যে একটি দানা একবার সে সংকুচিত হচ্ছে, একবার সে প্রসারিত হচ্ছে বা ফুলে উঠছে, ঠিক অসমোসিসের কারণে। এই একই পরীক্ষা করতে পারো তুমি ডিমের সঙ্গে। ধরা যাক যে আমরা দুটো ডিম নিলাম, ডিম নেওয়ার পর দুটো ডিমকে আমরা কি করলাম, তোমার ডাইলুট অ্যাসিটিক অ্যাসিড নাও, তার মধ্যে কিছুক্ষণ চুপিয়ে রাখলে কি হবে, যে তার বাইরের যে শক্ত আবরণটা আছে, খোলসটা আছে, সেটা ডিসলভ করে যাবে। তাহলে তুমি দেখতে পাবে ডিমের খোলসের, শক্ত খোলসের মধ্যে একটা সাদা পাতলা স্তর থাকে। সেই স্তরটা তখন কি হয়, একটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে। সেই অবস্থাতে তুমি ডিমটাকে একবার পাতিত জলে, আর ঠিক আরেকটা যেটা আমরা ডিম নিয়েছি সেই একই ডিমটাকে আমরা কি করলাম না, এবার লবণের সম্পৃক্ত দ্রবণের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। যখন তুমি ডিমটাকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছ, তখন কি হচ্ছে, ডিমের মধ্যে যে তরল পদার্থ আছে সেটা গাঢ় এবং জলটা হচ্ছে বাইরে যেটা, সেটা হচ্ছে লেস ডেন্স। তখন কি হবে, জল কিন্তু সেই ডিমের অর্ধবেদ্য পর্দাকে ভেদ করবে এবং ভেতরের দিকে কিন্তু প্রবেশ করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না উভয় দিকে তোমার রাসায়নিক বিভব সমান না হচ্ছে, এবং তাকে কিন্তু ক্রমশ লঘু করতে থাকবে। তাহলে এই চেষ্টার পরে কি হবে, যে ও অর্ধবেদ্য পর্দার মধ্যে থেকে জল ঢুকতে থাকলে ডিমটা কি হবে, সমানে প্রসারিত হচ্ছে, ফুলে হচ্ছে, স্ফীত হচ্ছে। এই অবস্থায় একটা সময় কিন্তু ডিমটা ফেটে যাবে। এরপরে তুমি অপর একটি ডিম নাও, তাকে যখন তুমি লবণের সম্পৃক্ত দ্রবণের মধ্যে ডুবিয়ে দিচ্ছ, সম্পৃক্ত দ্রবণ মানে গাঢ় দ্রবণ, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ডিমের মধ্যে যে তরল পদার্থ থাকছে তার তুলনায় কিন্তু বাইরে যে দ্রবণটা থাকছে তার গাঢ়ত্ব বেশি থাকছে। তার ফলে ডিমের মধ্যে থেকে তরল পদার্থ কিন্তু বেরিয়ে আসতে থাকবে এবং ডিমটা ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে। তাহলে এই রকমভাবে তুমি অভিস্রবণ ব্যাপারটা একটু একটু বুঝতে পারলে। এবার দেখো আমরা অর্ধবেদ্য পর্দাটা যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা কি দেখলাম। তাহলে অর্ধবেদ্য পর্দাটা কি, অর্ধবেদ্য পর্দা, তাহলে তুমি বুঝতে পারছো সেমি পারমিয়েবল মেমব্রেনটা কি না। সেমি পারমিয়েবল মেমব্রেন হচ্ছে এক ধরনের পর্দা, সেটা কি করছে, সেটা কিন্তু পারমিট করছে শুধুমাত্র দ্রাবকের কণাগুলোকে চলাচল করার জন্য, দ্রাবের কণা কিন্তু চলাচল করতে পারছে না। অর্থাৎ কি, তুমি বিশুদ্ধ দ্রাবক এবং তার একটি দ্রবণকে যখন অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখছো, শুধু দ্রাবকের কণাগুলো যে পর্দার মধ্যে থেকে চলাচল করতে পারছে, দ্রাবের কণাগুলো পারছে না, সেটাই হচ্ছে কিন্তু অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা কিন্তু প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা বা কৃত্রিম অর্ধবেদ্য পর্দা দুই রকমই রয়েছে। প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দাগুলো কীরকম না, শুকরের ব্লাডার রয়েছে, তোমার উদ্ভিদ কোষের যে কোষ পর্দা রয়েছে, একটু আগে আমরা দেখলাম কিশমিশের বাইরের আস্তরণ, তাছাড়া তোমার ডিমের যে খোলস রয়েছে তার মধ্যে একটা পাতলা স্তর রয়েছে, বিভিন্ন যে উদ্ভিদ কোষ প্রাণী কোষ রয়েছে তাদের যে কোষ পর্দা, লোহিত রক্তকণিকার বাইরে যে কোষ পর্দা, তাহলে এগুলো সবই হচ্ছে কিন্তু অর্ধবেদ্য পর্দার উদাহরণ। এই অর্ধবেদ্য পর্দার একটা অসুবিধা হচ্ছে বেশি চাপ কিন্তু এই অর্ধবেদ্য অর্থাৎ যে প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দাটা রয়েছে সেটা কিন্তু সহ্য করতে পারে না। এরপরে বিজ্ঞানী ট্রাউবে এর ফলে এক ধরনের অর্ধবেদ্য পর্দা তৈরি করলেন। তিনি কি করলেন, মাটির একটা সছিদ্র পাত্র নিলেন, তার মধ্যে কিউপ্রিক ফেরোসায়ানাইড যোগ করে দিলেন। কিউপ্রিক ফেরোসায়ানাইড দিলে কি হচ্ছে, এটা একটা পাতলা স্তরণ যখন দিয়ে দিচ্ছ, সেই পর্দাটা কিন্তু একটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করতে শুরু করলো। তাহলে এই কৃত্রিম অর্ধবেদ্য পর্দার সুবিধা কি হলো, এটা কিন্তু উচ্চ চাপ সহ্য করতে পারছে। তাহলে এই রকমভাবে তুমি অর্ধবেদ্য পর্দা সম্পর্কেও দেখলে। এরপরে দেখো অর্ধবেদ্য পর্দা সম্পর্কে জানার পর এই যে অসমোসিস হলো, এই অসমোসিস থেকে যে চাপ সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ বলে থাকি। সেটা কি এবার আমরা দেখব, অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ বা অর্ধবেদ্য পর্দা কি, একটি ইউ আকৃতির নল নিলাম আমরা,
আকৃতির নলে মাঝখানে আমরা কি করেছিলাম, অর্ধবৃত্ত পর্দা দিয়েছিলাম। এবার একদিকে আমরা নিলাম বিশুদ্ধ দ্রাবক, আর একদিকে আমরা নিলাম দ্রবণ। তাহলে একদিকে আমরা বিশুদ্ধ দ্রাবক নিয়েছি, আর একদিকে আমরা দ্রবণ যোগ করে দিয়েছি। ধরো এই বাহুটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু। তাহলে ইউটিউব যেটা নিয়েছো তার দুটো বাহু, একটি বাহু হচ্ছে এ আর একটা নাম দিয়েছি আমরা বি বাহু। এবার এ বাহুতে আমরা নিয়েছি বিশুদ্ধ দ্রাবক, আর বি বাহুতে আমরা নিয়েছি কিন্তু দ্রবণ। এরপর কি করলাম, এই দুটো বাহুর কি করেছি আমরা, এর সাথে দুটো পিস্টন যোগ করে দিয়েছি। এর মাথায় দুটো আমরা কি করেছি, পিস্টন লাগিয়ে দিয়েছি এ বাহু এবং বি বাহুতে। এইরকম ভাবে তুমি পিস্টন যোগ করে দিয়েছো, যার ফলে এর উপর চাপ প্রয়োগ করা যায়। তাহলে আমরা দেখতে পারবো, যদি যখন অর্ধবেদ্য পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রবণকে পৃথক করে রাখছো, কিছুক্ষণ পরেই অসমোসিস চালু হয়ে যাবে, অর্থাৎ অভিস্রবণ শুরু হয়ে যেতে গেলে কি হবে, দ্রাবকের অণুগুলি এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে দ্রবণের দিকে প্রবেশ করতে থাকবে। এর ফলে দ্রবণের উচ্চতা বাড়বে এবং দ্রাবকের উচ্চতা কমবে। এখন কি করতে হবে, তোমাকে এই পিস্টনটা দিয়ে দ্রবণের দিকে থাকা যে বি পিস্টনটা রয়েছে সেইটাকে তুমি কি করতে হবে, তোমাকে যথোপযুক্ত এরপর চাপ প্রয়োগ করতে হবে। চাপ প্রয়োগ করে কি করতে হবে, এই চাপ প্রয়োগ করতে গেলে এই অভিস্রবণ প্রক্রিয়াটাকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করা যায়। তাহলে এই অভিস্রবণ চাপ আমরা কাকে বলবো, দেখো এটা হচ্ছে একটা মিনিমাম চাপ, তার বেশি তুমি চাপ দিতে পারো, কিন্তু যে মিনিমাম চাপে এই অভিস্রবণ প্রক্রিয়াটাকে সম্পূর্ণরূপে তুমি বন্ধ করতে পারছো, সেটাই কিন্তু হচ্ছে অভিস্রবণ চাপ। বোঝা গেল? তাহলে অসমোটিক প্রেশারটা কি না, দ্রবণের দিকে যে পিস্টনটা রয়েছে সেখানে ন্যূনতম যে কমপক্ষে যে চাপ দিতে গেলে এই অভিস্রবণ প্রক্রিয়াটাকে সম্পূর্ণরূপে বন্ধ করা যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে অভিস্রবণ চাপ। তার মানে কি দাঁড়ালো, দ্রাবক এবং দ্রবণকে তুমি অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখছো, তাহলে স্বাভাবিকভাবে ঘটা যে অসমোসিস রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য দ্রবণের দিকে যে ন্যূনতম চাপটা প্রয়োগ করছি সেটাই হচ্ছে অভিস্রবণ চাপ। তাহলে দেখো, এই অভিস্রবণ চাপ সম্পর্কে ভ্যান টপের সূত্র রয়েছে। ভ্যান টপস যে সূত্রগুলো দিয়ে গেছেন, ভ্যান টপস যে রুলগুলো দিয়ে গেছেন, সূত্রগুলো, তার প্রথম সূত্রগুলো যদি আমরা দেখি, প্রথম সূত্রে কি বলা হলো, দেখো এর আগে যত সংখ্যাগত ধর্ম দেখেছিলাম আমরা, প্রথম ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা সূত্রের প্রযোজ্যতার কতগুলো শর্ত আমরা আরোপ করেছিলাম, যার মূল শর্তই ছিল যে তুমি দ্রাব পদার্থটা নিচ্ছ সেটা কঠিন হতে হবে, সেটাকে অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে এবং অসংযোজিত অবস্থায় থাকতে হবে। তাহলে দ্রাব প্রকৃতি গেল, এবং দ্রবণ যেটা নিচ্ছ সেটাকে কিন্তু ডাইলিউট সলিউশন হতে হবে, অর্থাৎ লঘু দ্রবণ নিতে হবে। তাহলে ভ্যান টপ কি করলেন, এই শর্তগুলো আরোপ করলেন এবং তার সাথে কিছু আরও শর্ত যোগ করলেন। কীরকমভাবে, ভ্যান টপ সলিউশন, ভ্যান টপের যে সূত্রগুলো রয়েছে তার প্রথম সূত্রতে কি বলা হলো, প্রথম সূত্রতে বলা হলো যদি উষ্ণতাকে যদি স্থির করে দিই, উষ্ণতাকে কি করলাম আমরা, স্থির করে দিচ্ছি, উষ্ণতা কনস্ট্যান্ট। একটি পরীক্ষা করার সময় ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি পরীক্ষাটা করছো, সেটা যাতে কনস্ট্যান্ট থাকে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কি করলে, উষ্ণতাকে স্থির করলে, উষ্ণতাকে স্থির করার পর যে দ্রাব পদার্থটা নিচ্ছ সেই দ্রাবটা কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত দ্রাবের একটা লঘু দ্রবণ নিলে এবং তার অসমোটিক প্রেশার বা যে অভিস্রবণ চাপ সেটাকে তুমি ক্যালকুলেট করলে বা পরীক্ষা দ্বারা নির্ণয় করলে, তখন দেখা যাবে যে এই যে অভিস্রবণ চাপ, ধরা যাক সেই অভিস্রবণ চাপ হচ্ছে পাই, এবং দ্রবণটির গাঢ়ত্বকে যদি আমরা সি ধরে নিই, তাহলে বলা হচ্ছে প্রথম সূত্রটা আমাদের কি বলছে, উষ্ণতা অর্থাৎ টি যদি স্থির থাকে তাহলে পাই প্রপোর্শনাল টু সি হবে। অর্থাৎ ভ্যান টপের প্রথম সূত্রে কি বলা হচ্ছে, উষ্ণতা যদি স্থির থাকে তাহলে কঠিন দ্রাবের যে লঘু দ্রবণটা না হচ্ছে তার অসমোটিক প্রেশার বা অভিস্রবণ যে চাপটা থাকবে সেটা কিন্তু দ্রবণের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ আবার আমি বলছি, পাই প্রপোর্শনাল টু সি হবে কখন না, যখন তোমার উষ্ণতা স্থির থাকছে। তাহলে প্রথম সূত্র আমরা পেয়ে গেছি, পাই প্রপোর্শনাল টু সি, যখন উষ্ণতা স্থির থাকছে। তাহলে বয়েলের সূত্র অনুসারে তুমি লিখতে পারো যে সি প্রপোর্শনাল টু কি হয়, 1/v হয় বয়েলের সূত্র থেকে। তাহলে পাই ইজ প্রপোর্শনাল টু 1/v।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সূত্র ভ্যানটপের। দ্বিতীয় সূত্রতে কি বলা হলো, এর আগের বার আমরা টি কনস্ট্যান্ট রেখেছিলাম এবং তার পায়ের সাথে সি এর রিলেশন বার করেছিলাম। এবার আমরা সি কে কনস্ট্যান্ট রাখবো এবং টি এর সাথে পায়ের রিলেশন আমরা বার করছি। তাহলে সেক্ষেত্রে ভ্যানটপের সলিউশন, ভ্যানটপ যে রুলস দিয়েছিলেন সেকেন্ড রুলটা, সেটা কি না, সেক্ষেত্রে বলা হলো যদি নির্দিষ্ট গাঢ়ত্বের যদি তুমি কঠিন দ্রাবের যদি লঘু দ্রবণ নাও, তার ক্ষেত্রে অভিস্রবণ চাপ কি হচ্ছে, পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হচ্ছে। এবং কখন হচ্ছে না, যখন তোমার এই সি স্থির থাকছে, অর্থাৎ যে কনসেন্ট্রেশন থাকছে, মোলার গাঢ়ত্ব থাকছে, সেটা যদি স্থির থাকে তখন পাই প্রপোর্শনাল টু টি হচ্ছে। এখন চার্লসের সূত্র থেকে আমরা জানি টি ইজ প্রপোর্শনাল টু ভি অর্থাৎ ভলিউম, তাহলে পাই ইজ প্রপোর্শনাল টু কিন্তু ভি হচ্ছে। এটা হচ্ছে ভ্যানটপের সেকেন্ড রুল। থার্ড রুল কি, থার্ড রুল সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে যা পড়েছিলে এক্ষেত্রেও তাই। যে তৃতীয় সূত্রটি হচ্ছে যে তুমি কি করছো না, একটি নির্দিষ্ট উষ্ণতায় কি করা হচ্ছে, বিভিন্ন প্রকার দ্রাবকে সমমোল পরিমাণ নিচ্ছ। সমমোল পরিমাণ দ্রাব নিয়ে তাকে একটি নির্দিষ্ট দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে যদি যোগ করো, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যে অভিস্রবণ চাপ পাওয়া যাবে সেই মানগুলো কিন্তু সমান হবে। কি বলা হলো, যদি একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করি, দেখো যে আমরা জল নিলাম, দুটি পাত্রে জল নিয়েছি এবং সেই জলের পরিমাণ সমান। এবার একটি পাত্রতে তুমি সুক্রোজ যোগ করো আর একটা পাত্রতে ইউরিয়া যোগ করো, অবশ্যই কিন্তু সমমোল পরিমাণ তোমাকে যোগ করতে হবে। যখনই তুমি যোগ করছো, যে দুটো তুমি আলাদা আলাদা সলিউশন পাচ্ছ, দ্রবণ পাচ্ছ, লঘু দ্রবণ যেটা পাচ্ছ, সেই লঘু দ্রবণ প্রস্তুত করার পর তুমি দেখবে যে তাদের দুই ক্ষেত্রেই কিন্তু অভিস্রবণ চাপ কিন্তু সমান হচ্ছে। এর কারণ ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু অভিস্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম, এর থেকে তুমি কিন্তু ইয়েতে চলে আসতে পারছো, একটা সিদ্ধান্তে চলে আসতে পারছো যে দুটো পৃথক যৌগ যাদের রাসায়নিক ধর্ম সম্পূর্ণ পৃথক, তাদের প্রকৃতি সম্পূর্ণ পৃথক, সুক্রোজ এবং ইউরিয়া, তাদেরকে সমমোল পরিমাণ যখন একটা নির্দিষ্ট দ্রাবকের নির্দিষ্ট পরিমাণের মধ্যে যোগ করা হচ্ছে, তখন কিন্তু দুই ক্ষেত্রেই অভিস্রবণ চাপ সমান হচ্ছে। তার মানে এই অভিস্রবণ চাপ কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, নির্ভর করছে দ্রাবের মধ্যে কি পরিমাণ দ্রাব আছে, অর্থাৎ দ্রাবের কণার সংখ্যার উপর। তাহলে এটা একটা সংখ্যাগত ধর্ম। এবার ভ্যানটপের এই সূত্রগুলোর থেকে আমরা অভিস্রবণ চাপের একটি সমীকরণ নির্ণয় করছি। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যানটপের যে সমীকরণটি রয়েছে, চাপ সমীকরণ, আমরা প্রথম সূত্রতে দেখেছিলাম পাই ইজ প্রপোর্শনাল টু সি যখন তোমার টি স্থির থাকছে, আর দ্বিতীয় সূত্রতে আমরা দেখেছিলাম পাই ইজ প্রপোর্শনাল টু টি যখন তোমার সি স্থির থাকছে। এখন এই দুটো সূত্র সমন্বয়ে তুমি পাবে অভিস্রবণ সংক্রান্ত যে চাপের সংক্রান্ত যে সমীকরণটি, সেই সমীকরণটি। তাহলে এই দুটো সূত্রকে যদি আমরা সমন্বিত করে দিই, যোগ করে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো সমীকরণের সমন্বয়ে পাই প্রপোর্শনাল টু কিন্তু সিটি হয়ে যাচ্ছে। কখন, যদি তুমি এই দুটো ভেরিয়েবলকে যদি চেঞ্জ করতে থাকো, অর্থাৎ যে দুটো রয়েছে টি এবং সি, তাদের দুজনকে আমি যদি এবার চেঞ্জ করি বা পরিবর্তন করি, পরিবর্তিত ক্ষেত্রে পরিবর্তিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে পাই ইজ প্রপোর্শনাল টু সিটি। তাহলে প্রপোর্শনাল যেটা রয়েছে, সমানুপাতিক চিহ্ন যেটা রয়েছে, সেই সমানুপাতিক চিহ্নটাকে এবার যদি তুমি তুলে সমান চিহ্ন নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে তোমার ধ্রুবক চলে এলো কে, তাহলে পাই ইকুয়াল টু কেটি। এইবার তুমি কে এর মান ধরে বার করতে চাইছো, কিরকমভাবে বার করবে, তাহলে তোমাকে বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন মোলার গাঢ়ত্বের দ্রবণ নিয়ে তার অভিস্রবণ চাপের মান নির্ণয় করো এবং এই সমীকরণকে যখন স্থাপন করছো, তার ফলে তুমি কে এর মান পাচ্ছ। এই যে কে এর মান এই সমীকরণের মাধ্যমে বার করা হচ্ছে, সেটা ধরো বিভিন্ন দফায় বার করছো, বিভিন্ন বারে বার করছো, কয়েকবার নির্ণয় করে তুমি কে এর মান পেলে। এবার কে এর মানগুলো যে পেলে তার যদি গড় করো, তাহলে দেখা যাচ্ছে কে এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার ডিগ্রি পার মোল। তাহলে মানটা চেনা, এই মানটা কার মান না, এই মানটা কিন্তু আমরা দেখেছি সার্বজনীন যে গ্যাস ধ্রুবক আর রয়েছে তার মানের সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এর ফলে এই সমীকরণটিকে কিন্তু তুমি কিভাবে লিখতে পারছো, পাই
পাই ইকুয়াল টু CRT রূপেও কিন্তু প্রকাশ করা যাচ্ছে, যেহেতু কে এর মান যেটা রয়েছে সেই মানটা আর এর মানের সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে পাই ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি CRT। তাহলে এটাই হচ্ছে কিন্তু ভ্যান টপের অভিস্রবণ চাপ সমীকরণ। এইবার এই যে সি এর মান তুমি পেলে, ধরো ভি লিটার একটা সলিউশন তুমি নিয়েছো, ভি লিটারের দ্রবণে, ভি লিটার তুমি যে দ্রবণটা নিয়েছো, ভি লিটার তুমি দ্রবণ নিয়ে এর মধ্যে দ্রাবের ধরো মোল সংখ্যা হচ্ছে n, তাহলে মোলার গাঢ়ত্বের সংজ্ঞা অনুসারে তোমাকে 1 লিটারের মধ্যে দ্রাবের মোল সংখ্যা বার করতে হবে। তাহলে 1 লিটারের মধ্যে দ্রবণের মধ্যে দ্রাবের মোল সংখ্যা তাহলে কি দাঁড়াচ্ছে n/v, তাহলে সেটাই হচ্ছে মোলার গাঢ়ত্ব C। তাহলে C ইকুয়াল টু আমাদের দাঁড়ালো n/v। তাহলে এইখানটাতে তুমি লিখতে পারছো পাই ইকুয়াল টু কি হচ্ছে n/v RT। তাহলে পাই ভি ইকুয়াল টু nRT। তাহলে দেখা যাচ্ছে যে পাই ভি ইকুয়াল টু nRT তুমি যে সমীকরণটা পেলে, এটা কিন্তু আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি ইকুয়াল টু nRTর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই ভ্যান টপ কি করলেন, এই দুটো সমীকরণের মধ্যে মিল খুঁজে পেয়ে তিনি বললেন যেই লঘু দ্রবণটা কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করছে, এর ফলেই কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু সামান্যতা খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এইবার কি করা হচ্ছে, কোনো একটি লঘু দ্রবণের মধ্যে যে পরিমাণ ধরো দ্রাব দ্রবীভূত আছে, তিনি লক্ষ্য করলেন সেই পরিমাণ দ্রাবকে তুমি ওই উষ্ণতাতেই যদি সেই দ্রাবটা যে পরিমাণ দ্রবণের মধ্যে আছে তার সমান আয়তনের একটি পাত্র নাও, এবং ওই পাত্রের মধ্যে দ্রাবটাকে যখন তুমি গ্যাসে পরিণত করছো, ওই উষ্ণতাতে কিন্তু গ্যাসটির যে চাপ থাকছে সেটা কিন্তু অভিস্রবণ চাপের সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের অভিস্রবণ চাপ সমীকরণ, যে যেখানে দেখতে পাচ্ছি আমরা পাই ভি ইকুয়াল টু nRT, এই হচ্ছে অভিস্রবণ চাপের সমীকরণ। তাহলে এই সূত্র যে তুমি অভিস্রবণ চাপের যে সমীকরণ পেলে, ঠিক একইভাবে এর প্রযোজ্যতা যখন দেখবে, সংখ্যাগত যে ধর্মগুলোর যে প্রযোজ্যতা ছিল, যে দুটি শর্ত ছিল, এই ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এক্ষেত্রেও কিন্তু এই সমীকরণটা মেনে চলবে যে কঠিন দ্রাবটা রয়েছে, সেই কঠিন দ্রাবটা যেটা রয়েছে সেটা কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ, অবিশ্লেষ্য এবং অসংযোজিত হয়, সেই ক্ষেত্রেই কিন্তু এই সমীকরণটা মেনে চলবে। কারণ নচেত যদি সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, সেটা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তাহলে আয়নিত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, দ্রবণের মধ্যে যখনই সে বিয়োজিত হয়ে যাচ্ছে তখন নাম্বার অফ পার্টিকলস বেড়ে যাচ্ছে। তাহলে দ্রাবের কণার সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সেই সংখ্যাগত ধর্মের মানও বেড়ে যাচ্ছে, অভিস্রবণ চাপের মানও বেড়ে যাচ্ছে। তাহলে অভিস্রবণ চাপের মান যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষালব্ধ মান যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু থাকছে, সেটা কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু সূত্র থেকে যেটা তুমি মান ক্যালকুলেট করছো তার সাথে কিন্তু সমান হচ্ছে না, তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইবার এই গেল তড়িৎ বিশ্লেষ্য কণা যদি নাও, তার ক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু যদি তুমি অসংযোজিত দ্রাব না নিয়ে সংযোজিত দ্রাব, কিছু কিছু দ্রাব থাকে যে বিশেষ কিছু দ্রাবকের মধ্যে তারা সংযোজিত অবস্থায় থাকতে পারে, জোটবদ্ধ অবস্থায় থাকতে পারে, তার ক্ষেত্রে কি হয়, কণাগুলো যখনই জোটবদ্ধ হয়ে যায় তাদের কিন্তু কণার সংখ্যা, ধরো দুটো বা তিনটে কণা একত্রে জোড়া লেগে গেছে, জোড়া লেগে গেলে কি হবে, ধরো 100টা কণা ছিল, সেখানে কি হলো, তুমি তারা দুটো করে কণা একসাথে জোড়া লেগে গেছে, তাহলে তোমার আলটিমেটলি কি হচ্ছে, দুটো করে কণা যদি জোড়া লেগে যায়, সেটা 50টা 100টা কণা ছিল, সেখানে দ্রবণের মধ্যে দেখা গেছে অ্যাকচুয়ালি তারা রয়েছে 50টা কণা রূপে আচরণ করছে। তার ফলে কি হবে, যে অভিস্রবণ চাপটা পাচ্ছ, সেই অভিস্রবণ চাপ যেটা পরীক্ষালব্ধ মান পাচ্ছ, তুমি সূত্র থেকে নির্ণয় করলে যে মানটা যেটা ক্যালকুলেট করলে, সেই ক্যালকুলেটেড ভ্যালুর থেকে কিন্তু কম আসছে। তাহলে এই জন্য সূত্রের প্রযোজ্যতা কিন্তু কি হচ্ছে, শুধুমাত্র কঠিন দ্রাবের যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম সেই ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হচ্ছে, আর যদি তা না হয় কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ধর্মের বিচ্যুতি দেখা যাচ্ছে। দ্বিতীয়ত কি হচ্ছে না, এই যে আদর্শ গ্যাসের মতো যে তুমি সমীকরণটা পেলে, অভিস্রবণ চাপের সমীকরণটা, এটা শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। গাঢ় দ্রবণ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু গাঢ় দ্রবণের ক্ষেত্রে সূত্রের প্রযোজ্যতা হচ্ছে না। কারণ হচ্ছে গাঢ় দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলি কাছাকাছি থাকছে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকছে, তখন তাদের কিন্তু যে আদর্শ আচরণ সেখান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তার ফলে যে মানটা তোমার পাওয়ার কথা সেটা কিন্তু তুমি পাচ্ছ না। তাহলে এই হচ্ছে অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্রের প্রযোজ্যতা। এইবার আমরা এই সূত্রকে ব্যবহার করে, এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করব।
দ্রাবের আণবিক ভর আমরা কি করে নির্ণয় করব? না, ধরে নিচ্ছি যে একটি দ্রাব রয়েছে যার আণবিক ভর হচ্ছে m। আণবিক ভর হচ্ছে m। সেই রকম একটি দ্রাবকে তুমি v লিটার দ্রবণের মধ্যে দ্রাব যোগ করা হয়েছে ধরো w গ্রাম, তাহলে নাম্বার অফ মোলস কত? তাহলে সেক্ষেত্রে আমরা মোল সংখ্যা কত পাচ্ছি? না, মোল সংখ্যা আমরা জানি g/m হয়, অর্থাৎ w/m হয়ে গেল। এই হচ্ছে আমার মোল সংখ্যা। তাহলে সেটা কতটা দ্রবণের মধ্যে দ্রবীভূত আছে? না, v লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত যে দ্রাবটা রয়েছে তার মোল সংখ্যা হচ্ছে কিন্তু w/m। তার মানে তোমার দাঁড়ালো v লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি w/m হলো। তাহলে মোলার গাঢ়ত্ব বার করতে গেলে মোলার গাঢ়ত্বের সংজ্ঞা অনুসারে আমাদের 1 লিটারে বার করতে হবে কত মোল দ্রবীভূত আছে। তাহলে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি w/m × v। তাহলে এটাই হচ্ছে মোলার গাঢ়ত্ব c। তাহলে মোলার গাঢ়ত্ব c সমান সমান তুমি পেয়ে গেলে w/m × v মোল পার লিটার। মোল পার লিটার, এটাই হচ্ছে তোমার c। এবার তুমি সূত্রে বসিয়ে দাও যে আমাদের সূত্রটা কি ছিল। সূত্রটা কি ছিল আমাদের? পাই ইকুয়াল টু CRT। পাই ইকুয়াল টু CRT ছিল আমাদের সেই সূত্রটা, অভিস্রবণ চাপ সমীকরণের যে সূত্রটা। সেই সমীকরণে তুমি যখনই বসাচ্ছ তাহলে c এর মান বসিয়ে দিই। পাই ইকুয়াল টু c এর মান যেটা পেলে তুমি w/m × v, উপরে চলে গেল তোমার RT। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এই m এর মান। তাহলে m ইকুয়াল টু কি হচ্ছে? অতএব m সমান সমান হচ্ছে w × RT / v। তাহলে এইভাবে তুমি দ্রাবের মলিকুলার ওয়েটটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে এই যে সমীকরণটা তুমি পেলে m ইকুয়াল টু w, r, t এবং v, এগুলোর তোমার নোন ভ্যালু, এগুলোর মান তুমি জানো। শুধুমাত্র পরীক্ষার দ্বারা এই পায়ের মানটা নির্ণয় করে বসিয়ে দিলেই কিন্তু তুমি দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারছো। তাহলে এরপরে আমরা দেখব তিনটে সংখ্যা সলিউশন সম্পর্কে আমাদের জানতে হবে, তাদের সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। কেন? দেখো, প্রথমটা আমি বলছি আইসোটনিক সলিউশন। আইসোটনিক দ্রবণ কি? আইসোটনিক দ্রবণ তুমি কি করছো? অর্ধবৃত্ত পর্দা দিয়ে দুটো দ্রবণকে পৃথক করে রাখছো, ঠিক আছে? এবার অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথকীকৃত এই যে দুটো দ্রবণ রয়েছে তাদের কোনো দিক থেকেই যদি দ্রাবকের প্রবাহ না হয়, অর্থাৎ না এদিক থেকে ডান দিক এ বাহু থেকে বি বাহুতে, না বি বাহু থেকে এ বাহু, কোনো বাহুতেই যদি তোমার দ্রাবক প্রবাহিত না হয়, তাহলে সেক্ষেত্রে ওই দ্রবণ দুটোকে একে অপরের সাপেক্ষে আমরা আইসোটনিক সলিউশন বলে থাকি। বোঝা গেল? তাহলে আবারও আমি বলছি আইসোটনিক সলিউশন আমরা কাকে বলছি? না, আইসোটনিক সলিউশন হচ্ছে অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথকীকৃত দুটো দ্রবণ নিলাম আমরা, সেই দ্রবণটাকে পাশাপাশি অর্ধবৃত্ত পর্দা দিয়ে স্থাপন করার পরেও কোনো দিক থেকেই কোনো দিকে কিন্তু আমরা দ্রাবকের প্রবাহ যদি দেখতে না পাই, তাহলে সেই ধরনের সলিউশনগুলোকে একে অপরের সাপেক্ষে আমরা কি বলবো? আইসোটনিক সলিউশন। এখন এই আইসোটনিক যে সলিউশনটা তুমি পাচ্ছ, এদের হচ্ছে যে এদের একটা ক্রাইটেরিয়া হচ্ছে, এদের কিন্তু হচ্ছে বৈশিষ্ট্য যে এদের কিন্তু অভিস্রবণ চাপ দুটো সমান হয়, চাপ সমান, যার ফলেই তো তোমার কি হচ্ছে, যখন তোমার দুটো বাহুতে চাপ সমান হচ্ছে, যার ফলে কোনো দিকে তোমার যাচ্ছে না, বাষ্পচাপ দুই দিকেই তো সমান, যার ফলে কোনো দিক থেকে কোনো দিকে ট্রান্সফার হচ্ছে না। তাহলে এই যে আইসোটনিক সলিউশন হচ্ছে, এদের সাধারণ নিয়ম হচ্ছে যে এদের অভিস্রবণ চাপ এই সলিউশনের উপরে যে চাপটা আছে সেই দুটো
সমান। তাহলে এদের অভিস্রবণ চাপ সমান হবে, এটা তখনই সম্ভব যদি এই অর্ধবেদ্য পর্দা যেটা তুমি নিচ্ছ সেটা যদি আদর্শ প্রকৃতির হয়। নচেত কিন্তু এর মধ্যে থেকে যদি তোমার দ্রাবের কণাগুলোও যদি চলতে শুরু করে দ্রাবকের কণার সঙ্গে, তখন কিন্তু দুই দিকের বাষ্পচাপকে কিন্তু এরা বিঘ্নিত করে দেবে, যার ফলে দুই দিকের বাষ্পচাপ সমান নাও হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইসোটনিক সলিউশনগুলো অসমোটিক প্রেসার হয় কখন, যদি তাদের এই অর্ধবেদ্য পর্দাটা আদর্শ প্রকৃতির হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই। তখন কি হবে, এই যদি আদর্শ হয় তাহলে সেক্ষেত্রে দুই দিকের অভিস্রবণ চাপও কিন্তু সমান হয়ে যাবে, যার ফলে দ্রাবকের কোনো রকম প্রবাহ হবে না। এই রকম তুমি আইসোটনিক সলিউশন, ধরা যাক তুমি দুটো আইসোটনিক সলিউশন নিয়ে নিয়েছো। এবার কি হচ্ছে, আমরা ধরে নিই একটি সলিউশন, একটি দ্রবণ নেওয়া হয়েছে। একটি দ্রবণের ক্ষেত্রে ধরো অভিস্রবণ চাপ হচ্ছে, অভিস্রবণ চাপ ধরে নিচ্ছি আমরা পাই1, এবং তার মোলার যে গাঢ়ত্ব রয়েছে সেই মোলার গাঢ়ত্ব আমরা ধরে নিচ্ছি C1। অপর একটি দ্রবণ নিয়েছি, অপর একটি দ্রবণের অভিস্রবণ চাপ ধরে নিচ্ছি আমরা পাই2 এবং গাঢ়ত্ব হচ্ছে C2। তাহলে এই দুটো দ্রবণ যে রয়েছে তাদেরকে আমরা কখন আইসোটনিক সলিউশন বলবো, যদি এদের অভিস্রবণ চাপ দুটো সমান হয়ে যায়। তাহলে পাই1 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি C1RT, এটা হচ্ছে একটা সমীকরণ, আর পাই2 ইকুয়াল টু হচ্ছে C2RT। কখন সমান হয়ে যাচ্ছে, যদি তারা আইসোটনিক হয়। তাহলে কি হচ্ছে, পাই1 ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি পাই2 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে C1RT ইকুয়াল টু কিন্তু C2RT হয়ে যাচ্ছে, অর্থাৎ C1 ইকুয়াল টু C2 হয়ে যাচ্ছে। তার মানে আইসোটনিক দ্রবণ দুটো যে থাকছে তাদের যদি অভিস্রবণ চাপ সমান হয় তাদের কিন্তু মোলার গাঢ়ত্ব সমান হবে। এইবার দেখো আইসোটনিক দ্রবণ পড়ার পর এবার আমরা পড়ব হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক দ্রবণ কাকে বলছি আমরা, না যখন তুমি অর্ধবেদ্য পর্দা দিয়ে দুটো দ্রবণকে পৃথক করে রেখেছো, এবার একদিকের দ্রবণের যে অভিস্রবণ চাপ সেটা যদি কম হয় কার সাপেক্ষে, অন্যটির সাপেক্ষে, অর্থাৎ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটো দ্রবণের যে দ্রবণের অভিস্রবণ চাপ কম থাকছে, যেমন আমরা দেখলাম নিম্ন গাঢ়ত্ব উচ্চ গাঢ়ত্ব দুই ভাগে ভাগ করে দিয়েছিলাম, এবং নিম্ন গাঢ়ত্বের দিকে যদি অভিস্রবণ চাপ কম থাকছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেখানে অভিস্রবণ চাপ নিম্ন গাঢ়ত্বের ক্ষেত্রে বেশি থাকবে। তাহলে নিম্ন গাঢ়ত্বের বেশি থাকছে আর উচ্চ গাঢ়ত্বের ক্ষেত্রে আমরা জানি যে কম থাকছে। তাহলে এই যে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ যার উপরে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা লো ছিল, প্রেশারটা লো ছিল, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে আমরা দেখব যার অভিস্রবণ চাপও তাহলে কম থাকবে। তাহলে অভিস্রবণ চাপ যার কম থাকছে তাকে অন্যটির সাপেক্ষে আমরা হাইপোটনিক সলিউশন বলবো। মোট কথা কি দাঁড়ালো আমাদের, এই হাইপোটনিক সলিউশন কোন দ্রবণটাকে বলা হচ্ছে, না অর্ধবেদ্য পর্দা দ্বারা যখন পৃথক করা থাকছে দুটো দ্রবণ, যে দ্রবণটার চাপ অভিস্রবণ চাপ কম থাকছে সেটাকে অন্যটার সাপেক্ষে হাইপোটনিক সলিউশন বলা হচ্ছে। আর আরেকটি দ্রবণ হয় সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন কাকে বলছি আমরা, না এই যে যখন আমরা যে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখছি, এই অর্ধবেদ্য পর্দাটার দুই দিকে যখন যে দ্রবণটার অভিস্রবণ চাপ বেশি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে হাইপারটনিক সলিউশন, কার সাপেক্ষে, অন্যটির সাপেক্ষে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে থাকছে হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক দ্রবণ, আর আরেকদিকে থাকছে হাইপারটনিক দ্রবণ। যদি হাইপোটনিক দ্রবণের অভিস্রবণ চাপ কম, হাইপারটনিকের ক্ষেত্রে সেটা অভিস্রবণ চাপ কিন্তু বেশি হচ্ছে। তাহলে কি হচ্ছে,
দ্রাবক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? দ্রাবক কি হচ্ছে, এই যেখানে বেশি চাপ আছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কম চাপের দিকে কিন্তু প্রবাহিত হতে থাকছে। তাহলে এই রকমভাবে আমরা দেখব যে দ্রবণটা কি হচ্ছে, এইভাবে কিন্তু তাদের মধ্যে যে চাপটা আছে সেটা সমান করার চেষ্টা করছে। তাহলে এইবার আমরা কি করছি, একটি লোহিত রক্তকণিকা না হলো, লোহিত রক্তকণিকার বাইরের যে আবরণটা রয়েছে সেটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে। এর মধ্যে যে কোষীয় তরলটা থাকে সেটা হচ্ছে 0.84% হচ্ছে তার কোষীয় তরলের গাঢ়ত্ব বা ঘনত্ব বলতে পারো। তাহলে সেক্ষেত্রে কোষীয় তরলের গাঢ়ত্ব যখন 0.84% হচ্ছে, সেই লোহিত রক্তকণিকাটাকে যখন তুমি জলের মধ্যে ডুবিয়ে রাখছো তখন জল বাইরের কম ঘন, গাঢ়ত্ব কি হচ্ছে ভেতরে বেশি রয়েছে। তাহলে এই লোহিত রক্তকণিকার দিকে তখন জলের কণাগুলো কিন্তু কি হবে, ঢুকতে শুরু করবে, অভিস্রবণের ফলে ঢুকতে শুরু করবে। জল এখানে হচ্ছে হাইপোটনিক সলিউশন, এর ফলে যদি ঢুকতে থাকে তাহলে কণাটা কি হবে, কণাটা কিন্তু এক সময় দেখবো স্ফীত হতে থাকবে এবং হতে 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 এক সময় কিন্তু ফেটে যাবে। তাহলে এই ঘটনাকে বলা হয় হিমোলিসিস। এই ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি জল হচ্ছে কিন্তু হাইপোটনিক সলিউশন, ভেতরে যে সলিউশন রয়েছে তার গাঢ়ত্ব বেশি, এর ফলে অভিস্রবণের ফলে সেটা ভেতরে প্রবেশ করতে থাকছে এবং কণাটাকে স্ফীত করে একসময় ফাটিয়ে দিচ্ছে। এরপর আমরা দেখি এই যে লোহিত রক্তকণিকা রয়েছে সেটাকে এবার আমরা কি করলাম, একটি লবণের 4% কনসেন্ট্রেশন বিশিষ্ট এই লোহিত রক্তকণিকাটাকে এবার আমরা 4% সোডিয়াম ক্লোরাইডের সলিউশনের মধ্যে নিয়ে নিয়েছি। আর ভেতরে তুমি দেখতে পাচ্ছ 0.84% রয়েছে। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে এবার দ্রবণটা, দ্রাবকের কণাগুলো? না, এই 4% হচ্ছে বেশি, এখানে হচ্ছে গাঢ়ত্ব কম। তাহলে এইবার কি হবে, কোষীয় তরলের গাঢ়ত্ব যেখানে কম সেইখান থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসতে থাকবে। এই সলিউশনটা হচ্ছে কিন্তু হাইপারটনিক সলিউশন। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে কণাগুলো রয়েছে তরল ক্রমশ সেখান থেকে বেরোতে থাকলে সেটা সংকুচিত হতে থাকবে, একে বলা হয় ক্রিনেশন। তাহলে দেখো এই যে কনসেন্ট্রেশনটা রয়েছে লোহিত রক্তকণিকার, যে ভেতরে কোষীয় তরলের যে গাঢ়ত্বটা রয়েছে, এই গাঢ়ত্বের যদি তুমি সমান গাঢ়ত্ব বিশিষ্ট অপর একটি দ্রবণের মধ্যে একে দ্রবীভূত করো, সেই ক্ষেত্রে কিন্তু হিমোলিসিস বা ক্রিনেশন কোনোটাই দেখা যাবে না। এবং সেই ক্ষেত্রে যে নর্মাল স্যালাইন ওয়াটারে, সেই জন্য ডাক্তাররা কী করেন, যে স্যালাইন ওয়াটার থাকে তার কনসেন্ট্রেশন কিন্তু এই 0.84%, যার গাঢ়ত্বটা কোষীয় তরলের যে রক্তের যে গাঢ়ত্ব আছে তার সাথে যেহেতু সমান হয়, তার ফলে কিন্তু সেখানে যে কণাগুলো রয়েছে না সেটা স্ফীত হয় না সেটা সংকুচিত হয়, কোনো রকমভাবেই সেটার বিঘ্নিত হয় না কার্যকারিতা, যার ফলে সেই যে দ্রবণটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি নর্মাল স্যালাইন। তাহলে এই হচ্ছে নর্মাল স্যালাইন, যার গাঢ়ত্ব রক্তের সমান হচ্ছে, গাঢ়ত্বের সমান হচ্ছে। এবার অভিস্রবণ সংক্রান্ত কতগুলো ঘটনা রয়েছে, সেগুলোর ব্যাখ্যাগুলোও কিন্তু অভিস্রবণ দিয়ে করা যায়। কীরকমভাবে ডাক্তাররা কী করেন, যে হাই ব্লাড প্রেশারের যে রুগী রয়েছেন তাদেরকে কিন্তু বলেন যে লবণ কম খাবেন। কেন? কারণ হচ্ছে যে আমাদের যে ব্লাড যে ফ্লুইড রয়েছে, রক্ত রস রয়েছে, তার মধ্যে অলরেডি সোডিয়াম এবং ক্লোরাইডের আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে, সোডিয়াম এবং ক্লোরাইডের আয়ন ঘুরে বেড়াচ্ছে। এবার বাইরে থেকে যখনই তুমি সোডিয়াম ক্লোরাইড খেলে সেটাও আয়নিত হয়ে অলরেডি কিন্তু সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন আরও তৈরি করে দিচ্ছে। তাহলে যেখানে এরা ছিল তাদের সংখ্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা জানি যে অভিস্রবণ চাপ হচ্ছে একটি সংখ্যাগত ধর্ম। এইবার অভিস্রবণ চাপ হচ্ছে যেহেতু সংখ্যাগত ধর্ম, এর সংখ্যা যদি পার্টিকেলের সংখ্যা বেড়ে যায়, চাপও অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তাই বাইরে থেকে যখনই লবণ খাওয়া হচ্ছে, রক্তরসে কিন্তু এই লবণের যে আয়নগুলো তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু চাপও বেড়ে যাচ্ছে। তাই হাই ব্লাড প্রেশারের রোগীদেরকে কিন্তু বেশি লবণ খেতে বারণ করা হয়। এবার যখন শিরাতে ইঞ্জেকশন দেওয়া হয়, সেই ফ্লুইডের কনসেন্ট্রেশনও কিন্তু খুব সতর্কতার সঙ্গে রক্তের কনসেন্ট্রেশনের সাথে সমান রাখা হয়। কেন না, একটু আগে আমরা আলোচনা করলাম হিমোলিসিস এবং ক্রিনেশনের ঘটনা দুটি। সেই ক্ষেত্রে কি হবে, ইঞ্জেকশন যখন দেওয়া হচ্ছে তার মধ্যে যে ফ্লুইডটা থাকছে, যে তরল পদার্থটা থাকছে, তার গাঢ়ত্ব যদি কম থাকে, গাঢ়ত্ব কম থাকতে গেলে তখন কী হবে, রক্তের যে ভেতরের যে ফ্লুইডটা রয়েছে সেটা উচ্চ গাঢ়ত্ব বিশিষ্ট। তাহলে ফ্লুইড থেকে ভেতরের দিকে কিন্তু তখন জলের প্রবাহ হতে থাকবে এবং রক্তকণিকাগুলো কী হবে, সেটা ফুলতে থাকবে এবং ফুলতে স্ফীত হতে থাকবে। তাহলে সেটা স্ফীত হয়ে গিয়ে একসময় ফেটে যাবে, সেটাকে হিমোলিসিস বলা হচ্ছে। আবার ফ্লুইডের কনসেন্ট্রেশন যদি কম না হয়ে যদি বেশি হয়ে যায়, তখন কী হবে, রক্তের ভেতর থেকে কিন্তু কী হবে, রক্তের ভেতরে যে তরল পদার্থ আছে সেটা কিন্তু বেরিয়ে আসতে থাকবে, যার ফলে যে কণাটা আছে
সেটা সংকুচিত হয়ে যাবে, ক্রেনেশন ঘটবে। তাহলে এই রকমভাবেই কি করা হয়, এই দুটি কারণের জন্য কি করা হচ্ছে, যে শিরায় যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বা ফ্লুইড রাখা হচ্ছে সেই তরলের কিন্তু গাঢ়ত্ব রক্তের গাঢ়ত্বের সাথে সমান রাখা হয়। আবার দেখবে গলায় কখনো যখন সমস্যা হয়, আমাদের গলা ব্যথা হচ্ছে, তখন কি হচ্ছে, নুন জল দিয়ে আমাদেরকে গার্গল করতে বলা হয়। গলায় যে পর্দাটা রয়েছে আমাদের, তখন কি হচ্ছে, যখন সমস্যা হচ্ছে ওগুলোতে অতিরিক্ত জল জমা হয়ে যায়। যখনই তুমি গার্গল করছো লবণ জল দিয়ে, লবণের যে কি হচ্ছে না, লবণের যে কনসেন্ট্রেশন হচ্ছে বাইরে বেশি, তার ফলে সেটা হাইপারটনিক সলিউশন হয়ে যাচ্ছে। এবার সেখান থেকে কি হচ্ছে, কোষ পর্দা অতিক্রম করে জলটা কোষের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসছে এবং তার ফলে কিন্তু তোমার সমস্যাটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে। গার্গল করতে সেই কারণেই কিন্তু বলা হয়। আবার মাংস সংরক্ষণ করার সময় কিন্তু লবণ আমরা যোগ করি, কারণ কি না, মাংসের উপরে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়ে যায়, সেই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে যে কোষের তরলগুলো রয়েছে, তরল পদার্থটা কি হচ্ছে না, তার থেকে যখন লবণ তুমি যোগ করছো সেই বাইরের কনসেন্ট্রেশন কিন্তু বেশি হচ্ছে, ফলে ভেতরের তরলগুলো কি হচ্ছে, বাইরে কিন্তু তোমার অভিস্রবণের মাধ্যমে বেরিয়ে আসছে, যার ফলে কিন্তু কোষগুলো সংকুচিত হয়ে যাচ্ছে এবং একসময় ব্যাকটেরিয়া কিন্তু মারা যাচ্ছে। এবার আরেকটি আমরা বিষয় পড়ব, সেটা হচ্ছে বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস কি না, তুমি দেখেছিলে যে যখন তুমি ইউটিউবের একদিকে বিশুদ্ধ দ্রাবক, অন্যদিকে দ্রবণ রেখেছিলে, মাঝখানে কোষপর্দা ছিল, সেইখানটাতে কি ছিল, সেই দ্রাবক থেকে দ্রবণের দিকে তোমার দ্রাবকের কনস্ট্যান্ট একটা প্রবাহ ছিল, যার ফলে উচ্চতা বাড়ছিল। এই অবস্থাতে যদি আমরা দ্রবণের দিকে বেশি চাপ প্রয়োগ করি, একটা ন্যূনতম চাপ দিচ্ছিলাম, যার ফলে এই অভিস্রবণ চাপটাকে বন্ধ করছিলাম, সেটাই ছিল অভিস্রবণ চাপ। এবার এই চাপ দেওয়ার ব্যাপারটা, সেটা যদি অভিস্রবণ চাপের থেকেও বেশি চাপ দেওয়া হয়, তখন ঠিক অসমোসিসের রিভার্সটা অর্থাৎ বিপরীত প্রক্রিয়াটা ঘটতে থাকে। তখন কি হয়, দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলি অর্ধবেদ্য পর্দা ভেদ করে এবার দ্রাবকের দিকে আসতে শুরু করে। এই ঘটনাকেই বলা হয় বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে কিন্তু সমুদ্রের জল থেকে আমরা বিশুদ্ধ জল পেয়ে থাকি। কীরকমভাবে, যখন তুমি বিশুদ্ধ জল এবং সমুদ্র জলকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখছো এবং অভিস্রবণ চাপের থেকে বেশি চাপ যদি তুমি ওই দ্রবণের দিকে প্রয়োগ করো, তখন কি হবে না, সমুদ্র জলের ভেতর থেকে যে দ্রাবক বা জল, সেটা কিন্তু অর্ধবেদ্য পর্দার দিকে ভেদ করে তখন দ্রাবকের দিকে আসতে শুরু করবে। এর ফলে অপর দিকে তুমি পানীয় জল কিন্তু বেশি পেতে থাকবে। ঠিক একইভাবে কি হচ্ছে, সমুদ্রের যে লবণাক্ত জল, সেখান থেকে আমরা পানীয় জল পেয়ে থাকি। এই ঘটনাটাতে কিন্তু সেলুলোজ অ্যাসিটেটের যে একটা পর্দা থাকে, সেটাকে অর্ধবেদ্য পর্দা রূপে ব্যবহার করা হয়। এই হচ্ছে বিপরীত অভিস্রবণ। এইবার আমরা দেখব অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম কি না, আমরা দেখেছি ভ্যান কাপের সূত্র বা রাউলস লকে ইউজ করে আমরা সংখ্যাগত ধর্মগুলোর মান নির্ণয় করছিলাম, তাদের লঘু দ্রবণের মান নির্ণয় করছিলাম সংখ্যাগত ধর্মগুলোর। তাহলে সেই ক্ষেত্রে কিছু দ্রবণের ক্ষেত্রে কিন্তু আমরা মানগুলো একদম যখন দ্রাবর যে কণাটা থাকছে, সেটা যখন যে বৈশিষ্ট্যগুলো থাকছিল, কঠিন, অনুদ্বায়ী, তড়িতাবিশ্লেষ্য এবং অসংযোজিত, তার ক্ষেত্রে কিন্তু আমরা মানটা দেখছিলাম পরীক্ষালব্ধ মানটা ক্যালকুলেটেড মানের সাথে মিলে যাচ্ছিল বা সাদৃশ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ হচ্ছিল। কিন্তু তা যদি না হয়, কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যাবনর্মাল সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ আমরা দেখতে পাই। তার দুটো কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে দ্রাবের সংযোজন, আর দ্বিতীয় কারণ হচ্ছে দ্রাবের বিয়োজন। সংযোজন কি, একটু আগে আমরা দেখেছিলাম যে দ্রাবের সংযোজন কি না, বিশেষ কিছু দ্রাবক রয়েছে যারা কতগুলো নির্দিষ্ট দ্রাবকের মধ্যে দ্রবীভূত অবস্থায় তাদের দুটো বা তিনটে কণা একসাথে জোটবদ্ধ অবস্থায় একক কণা হিসেবে আচরণ করে। যেমন বেঞ্জিনের মধ্যে যদি তুমি অ্যাসিটিক অ্যাসিড বা বেঞ্জোইক অ্যাসিড বা ফেনলকে দ্রবীভূত করা হয়, সেক্ষেত্রে তারা ডাইমার গঠন করে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। কীরকমভাবে, অ্যাসিটিক অ্যাসিড ধরো আমরা নিয়েছি, এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড,
অপর একটা অ্যাসিটিক অ্যাসিডের তুমি যদি অণু নাও, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন তৈরির মাধ্যমে এইরকম ভাবে দুটো কণা একসাথে একটা কণা হিসেবে কিন্তু বিহেভ করে, অর্থাৎ এটা একটা ডাইমার গঠন করছে। তাহলে 100টা অণু নিলে সেটা 50টা কণা রূপে কিন্তু অ্যাকচুয়ালি সলিউশনের মধ্যে ধরা দিচ্ছে, যার ফলে যে তুমি কলিগেটিভ প্রপার্টিগুলো পাবে তাদের মান যেটা পাবে, পরীক্ষালব্ধ যে মান এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা পাওয়া যাবে, সেটা সূত্র থেকে যে মানটা পাচ্ছ, তাত্ত্বিক মানটা, ক্যালকুলেটেড ভ্যালু যেটা পাচ্ছ, তার থেকে কিন্তু কম পাচ্ছ। তার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কণার সংখ্যা কমে যাচ্ছে, সংখ্যাগত ধর্ম, সেই ক্ষেত্রে কণার সংখ্যার সাথে যেহেতু সমানুপাতিক, কণার সংখ্যা কমার সাথে সাথে কি হবে, তোমার যে সংখ্যাগত ধর্ম রয়েছে সেই মানগুলো কমে যাচ্ছে, যার ফলে কিন্তু পরীক্ষালব্ধ মান কিন্তু তাত্ত্বিক মানের থেকে কম হচ্ছে। এবার দ্রাবের যখন বিয়োজন ঘটছে, যেমন আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো দেখেছি, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এদের ক্ষেত্রে কি হচ্ছে যে এরা গলিত বা জলীয় দ্রবণে কি করছে, আয়নে ডিভাইড হয়ে যাচ্ছে। আয়নে যখনই এরা বিয়োজিত হয়ে যাচ্ছে, একটা ছিল কণা, সেখান থেকে আমি দুটো কণা পেয়ে যাচ্ছি। যখনই তুমি 100টা কণাকে জলের মধ্যে দিচ্ছ, সেখান থেকে দেখতে পাচ্ছি 200টা কণা তৈরি হয়ে যাচ্ছে, কণার সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে সংখ্যাগত ধর্মগুলো এর সমানুপাতিক কণার সংখ্যা, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো কিন্তু সংখ্যাগত ধর্মের মানও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাগত মানের মান যদি বৃদ্ধি পায়, যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা যেটা পাচ্ছ, সেটা তাহলে সূত্র থেকে ক্যালকুলেটেড যে ভ্যালু থাকছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা সাদৃশ্যপূর্ণ হচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কলিগেটিভ প্রপার্টিসগুলো তুমি অস্বাভাবিক আচরণ তুমি লক্ষ্য করতে পারছো। এইবার যখন তুমি এদের থেকে যখন আণবিক ভর নির্ণয় করছো, তখন কি ঘটছে দেখো, যে আণবিক ভরের যে আমরা সূত্রটা পেয়েছিলাম, সেই আণবিক ভরটা তুমি দেখো, তুমি ধরো একটি সংখ্যাগত ধর্ম আমরা নিয়ে নিলাম পাই। পাই ইকুয়াল টু আমাদের ছিল CRT, তার মানে W/m ইন্টু VRT এটা ছিল। সেখান থেকে আমরা m ক্যালকুলেট করেছিলাম, WRT ডিভাইডেড বাই পাই ভি। এবার তুমি যদি একটা কণা যদি সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ দ্রাবের কণার যদি বিয়োজন ঘটে, তাহলে দ্রাবের কণার সংখ্যা বেড়ে যাচ্ছে, সংখ্যাগত যে ধর্ম আছে তারও মান বেড়ে যাচ্ছে। সেটার মান বাড়তে গেলে আমি দেখতে পাচ্ছি আণবিক ভর যেটা পাচ্ছি তার প্রকৃত মানের থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা পরীক্ষালব্ধ মানটা বেশি পেয়ে যাচ্ছি, যার ফলে মিলছে না। আবার যদি দ্রাবের যে সংযোজন হচ্ছে, দ্রাবের সংযোজন হতে গেলে আমরা দেখছি যে কণার সংখ্যা কমে যাচ্ছে, কণার সংখ্যা কমে গেলে কিন্তু সংখ্যাগত ধর্ম যেটা পাচ্ছ তার মানও কমে যাচ্ছে, তাহলে এটার মান কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে তোমার পরীক্ষালব্ধ যে মলিকুলার ওয়েট রয়েছে তার সেটা কিন্তু তুমি কম ভ্যালু পাচ্ছ। তাহলে এই রকমভাবে আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিস থেকে বিভিন্ন ব্যাপারগুলোকে ব্যাখ্যা করতে পারি। দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অস্বাভাবিক আচরণের জন্য আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়া, তার ফলে একটা সমস্যা তৈরি হলো যে পাই ইকুয়াল টু CRT এটা মেনে চলছে না। তখন কি করলেন বিজ্ঞানী ভ্যান টক, সলিউশনটা যে আমাদের সমীকরণটা ছিল সেটাকে পাই ইকুয়াল টু CRTর বদলে তিনি পাই ইকুয়াল টু ICRT এই হিসেবে প্রকাশ করলেন। কার ক্ষেত্রে? যখন আমরা দেখতে পাচ্ছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা না হচ্ছে, তার লঘু দ্রবণ না হচ্ছে, তার মধ্যে নাম্বার অফ পার্টিকলস যেহেতু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা তাত্ত্বিক মানের থেকে বেশি হচ্ছে। সেই জন্য কি করা হচ্ছে, যে আইটা রয়েছে এটাকে বলা হয় ভ্যান টক ফ্যাক্টর। ভ্যান টক ফ্যাক্টরটা কি না, ভ্যান টক ফ্যাক্টর হচ্ছে যে তোমার দ্রাবের যে সংযোজন হচ্ছে বা বিয়োজন হচ্ছে, তার ফলে যে দ্রাবের পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের যে অনুপাত, সেইটাই হচ্ছে কিন্তু আই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অভিস্রবণ চাপের আই ইকুয়াল টু হচ্ছে অভিস্রবণ চাপের পরীক্ষালব্ধ মান এবং তার যেটা তাত্ত্বিক মান আছে, ক্যালকুলেটেড ভ্যালু আছে, তার যে অনুপাত, সেটাই হচ্ছে ভ্যান টক ফ্যাক্টর বা আই। এইবার এই যে আয়ের মান শুধু অভিস্রবণ চাপের ক্ষেত্রেই নয়, একই যদি দ্রবণ না হয় তার ক্ষেত্রে দেখা যাবে যে এই আয়ের মান কিন্তু সমস্ত সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের অনুপাতের সাথে সমান হচ্ছে। অর্থাৎ কি দাঁড়ালো, আই ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে পাই, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান যদি হয় পাই, তাহলে পাই প্রাইম ডিভাইডেড বাই পাই,
আবার যদি আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটাকে আমরা ডেল্টা পি ধরেছিলাম, সেই ডেল্টা পি যদি পরীক্ষালব্ধ মান এবং তার তাত্ত্বিক মানের অনুপাত ঠিক একইভাবে স্ফুটনাঙ্ক টিবি সেটার পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক মানের অনুপাত, এবং হিমাঙ্ক তারও পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক মানের অনুপাত। সবার ক্ষেত্রে একটি যদি নির্দিষ্ট দ্রবণ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের প্রত্যেকের অনুপাত কিন্তু আমরা দেখতে পাবো যে আয় কিন্তু স্থির থাকছে। তাই এই যে সংজ্ঞাটা রয়েছে ভ্যান্ট অফ ফ্যাক্টরে সেটা এভাবেও লেখা যায় যে অবিশ্রবণ চাপের জায়গায় তুমি যে কোনো সংখ্যাগত ধর্ম তার মানে বসাতে পারো, তার মানে কোনো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের অনুপাতই হলো ভ্যান্ট অফ ফ্যাক্টর বা আয়। এখন দেখো পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মান যেটা দেখা যাচ্ছে এরা সবাই কি হচ্ছে সংখ্যাগত ধর্ম। তাই কি হচ্ছে সংখ্যাগত যে ধর্মগুলো রয়েছে তারা কিন্তু কণার যে মোট মোল সংখ্যা তার সাথে সমানুপাতিক। তাই আই ইকুয়াল টু আমরা লিখতে পারি যে পরীক্ষালব্ধ মান সেটা হচ্ছে সংযোজন বা বিয়োজনের পরে যে সংখ্যা মোল সংখ্যা পাওয়া যাচ্ছে তার মানের সাথে কিন্তু সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ সংযোজন বা বিয়োজনের পরে দ্রব্যের মোট মোল সংখ্যা এর সাথে এর সমানুপাতিক। ঠিক একইভাবে তাত্ত্বিক মানটা কার সাথে সমানুপাতিক হচ্ছে সংযোজন বা বিয়োজনের পূর্বে যে মোল সংখ্যা ছিল তার সাথে সমানুপাতিক হচ্ছে। এইবার আমরা ধরে নিই যদি আমরা ধরে নিই যে আই ইকুয়াল টু কি হচ্ছে দ্রাবের মোল সংখ্যা উভয় ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি, যেমন ধরে নিচ্ছি যে আমরা দ্রাব নিয়েছি সেটা আমরা ডাব্লু গ্রাম নিয়েছি, পরীক্ষালব্ধ যে মান তোমার আণবিক ভর বেরিয়েছে পরীক্ষালব্ধ মান ধরো এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আমরা লিখে নিচ্ছি এম প্রাইম, এবং যেটা অ্যাকচুয়াল ভ্যালু বা ক্যালকুলেটেড ভ্যালু সেটা আমরা ধরে নিচ্ছি এম। ঠিক আছে, তাহলে উভয় ক্ষেত্রে আমরা মোল সংখ্যা যদি আয়ের থেকে বার করে নিই তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে আই ইকুয়াল টু কি হচ্ছে প্রথমে উপরে হবে পরীক্ষালব্ধ মানটা, তাহলে ডাব্লু বাই এম প্রাইম ডাব্লু ডিভাইডেড বাই এম, ডাব্লু বাই এম প্রাইম ইন্টু উল্টে গেল এম ডিভাইডেড বাই ডাব্লু, কি দাঁড়ালো এম বাই এম প্রাইম। তাহলে আই ইকুয়াল টু তুমি পেলে কি ক্যালকুলেটেড ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু অফ মলিকুলার ওয়েট, আর নিচে হচ্ছে তোমার পরীক্ষালব্ধ বা এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ এম প্রাইম বা মলিকুলার ওয়েট। এই দুটোর অনুপাত আমরা দেখতে পাচ্ছি আয়ের সাথে সমান। এখন এই আয়ের মান যদি 1 হয়ে যায় তাহলে দুটো ভ্যালু সমান হয়ে যাবে, আর আয়ের মান যদি লেস দেন 1 হয় তাহলে এম প্রাইম অর্থাৎ পরীক্ষালব্ধ মানের মান পরীক্ষালব্ধ যে মলিকুলার ওয়েট থাকবে সেটার মান বেশি হবে, আর আয়ের মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে উপরেরটা বেশি হবে নিচেরটা সমান কম হবে। তাহলে এই রকমভাবে আমরা আয়কে আমরা বিশ্লেষণ করতে পারছি। এরপর আর একটা ছোট্ট জিনিস আছে, এটা বাকি আছে, সংযোজন মাত্রা এবং বিয়োজন মাত্রা। দেখো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তুমি লঘু দ্রবণ নিচ্ছ তার মোট কণার সংখ্যার যে অংশটুকুটা বিয়োজিত হচ্ছে, যে ভগ্নাংশটা বিয়োজিত হচ্ছে সেটাই হচ্ছে তার বিয়োজন মাত্রা, সেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, তাহলে এই যে বিয়োজন মাত্রা, এই বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। ধরা যাক যে একটি তড়িৎ বিশ্লেষ্যের অণু বিয়োজিত হয়ে তুমি এন সংখ্যক তুমি কণা পাচ্ছ, তার ক্ষেত্রে সমীকরণটা ক্যালকুলেট করে দেখানো যায় এটা সমান হবে i-1 ডিভাইডেড বাই n-1। এখন যে সমস্ত কণাগুলো রয়েছে তারা যদি জলীয় দ্রবণে ধরো NaCl কি Cl এরা যেমন বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে দুটো করে কণা তৈরি করে দিচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে এই n এর মান হয়ে যাচ্ছে 2। তাহলে আলফা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি i-1 ডিভাইডেড বাই 2-1 মানে 1, তাহলে i-1 আলফা ইকুয়াল টু তুমি পেয়ে গেলে যদি এরা একটা কণা বিয়োজিত হয় দুটো কণা তৈরি করে। এরপরে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা কণা থেকে তুমি 3টে কণা পেয়ে যাবে, তাহলে এখানে এন এর মান 3 বসাবে। এরকম ছোট ছোট অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এরপর আমরা সংযোজন মাত্রা দেখব। সংযোজন মাত্রা কি না, যে সমস্ত কণাগুলো আমরা দেখতে পাচ্ছি যে দ্রাবের কণা
সেগুলো সংযোজিত অবস্থায় থাকছে একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে, সেই যে দ্রাবকের যা তার মোট কণার সংখ্যার যত ভগ্নাংশ সংযোজিত হচ্ছে তাকেই বলা হচ্ছে তার সংযোজন মাত্রা। এটাকে x দিয়ে ডিনোট করা হচ্ছে। x ইকুয়াল টু হচ্ছে i মাইনাস ওয়ান, 1/n-1। এই এনটা হচ্ছে তার সংযোজনের যে মোট ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ। ধরা যাক যে কণাগুলো সংযোজিত হচ্ছে, যে এন সংখ্যক কণা সংযোজিত হয়ে একটা কণা তৈরি করছে। তাহলে এই রকমভাবে আমরা সংযোজন মাত্রাও বের করতে পারি। তাহলে এই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশগুলো আলোচনার পরে চ্যাপ্টারটি কিন্তু আমাদের শেষ হয়ে গেল, দ্রবণের চ্যাপ্টারটি। সেখান থেকে তোমরা এবার ছোট ছোট যে অঙ্কগুলো রয়েছে বইয়ের পিছনের এবং বিভিন্ন কোশ্চেনগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। সামনের দিন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করলাম।